সারাদিন, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকে রাত সারাদিন। নাম বালাই ষাট। হ্যাঁ, বালাই ষাট বললে আমাদের ছোটবেলায় মায়েদের কথা মনে পড়ে যায়। দুম করে কোথাও পড়ে গেলে ফু দিয়ে বালাই ষাট বলে আদর করে দিতেন। তবে এ বালাই ষাট সে বালাই ষাট নয়। এ বালাই ষাট ওই 60 অর্থাৎ 60, বালাই 60 বললে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। কেন 60-এ গিয়ে আমরা বালাই বলছি? 60 বড় বালাই এখানে কেন? তার কারণ এই 60 বছর পর আপনি সিনিয়র সিটিজেন। এই 60 বছর পর আপনি আপনার কর্ম থেকে অবসর গ্রহণ করবেন। এই 60 বছর পর আপনি বাসে উঠলে কোনো ব্যক্তি আপনাকে দেখে তার আসনটি আপনার জন্য ছেড়ে দেবেন। এই 60-এ আপনি যখন পৌঁছবেন, আপনার মনের কোণায় কোথাও একটা প্রশ্ন জাগবে, যাক 60 অবধি চলে এসেছি, এরপর আমি যা খেলবো পুরোটাই এক্সট্রা টাইম। অর্থাৎ যে 60 বছর থেকে মানুষের জীবনের এক্সট্রা টাইম খেলা হয়, যে 60 বছর মানুষের জীবনের অবসর জীবনের সূচনা হয়, যদি ঠিক সেই 60 বছর বয়সে কোনো ব্যক্তি চাকরি পায়, কেমন লাগবে? একটু অবাক হবেন তো? একটু না, অনেকটা অবাক হওয়ার মতন জায়গা রয়েছে এই ক্ষেত্রে। তার কারণ চাকরি দুর্নীতিতে যখন এই রাজ্য জেরবার, যখন একের পর এক তথ্য আমাদের সামনে আসছে, যা দেখে আমাদের চক্ষু চড়ক গাছে উঠছে এবং সেই চক্ষু আর নিচে নামছে না, এরকম একটি সময় আবার একটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছলো। কি না, হুগলির শিক্ষা সংসদ তারা 66 জনকে চাকরি দিয়েছে। বাহ, বেশ ভালো খবর। শিক্ষকের চাকরি কেউ পাচ্ছে না, তাও তো হুগলি দিল। কিন্তু কাদের? এই 66 জনেরই বয়স 60 পেরিয়ে গেছে। অর্থাৎ অবসরের বয়স হয়ে যাওয়ার পর তারা নিয়োগপত্র হাতে পেয়েছেন। যে 66 জনের চাকরি হয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে, সেই 66 জনের মধ্যে 4 জন আবার ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন বহুদিন আগে। তার ঘরেও পৌঁছেছে নিয়োগপত্র, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার। শিক্ষকতার চাকরি করতে পারবেন কি তারা? কি তথ্য, আসুন দেখে নিই আমাদের প্রথম প্রতিবেদনটি। হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়তে হয় ডিপিএসসি হুগলিকে। 60 বছর পেরিয়ে যাওয়ার পর কেমন করে হুগলির 62 জন প্রবীণ নাগরিক ও 4 জন মৃত ব্যক্তি প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন, জানতে চায় আদালত। কিন্তু কোনো সদুত্তর নেই ডিপিএসসির হুগলির। মুখে কুলু পেটেছে শিক্ষা সংসদও। যে 62 জন নিয়োগপত্র পেয়েছেন, ইতিমধ্যেই অবসরের বয়স পেরিয়ে গেছে তাদের, আর 4 জনের মৃত্যু হয়েছে আগেই। স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন সিবিআই তদন্ত চলছে রাজ্যে, প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক, মন্ত্রী, বিধায়ক জেলে রয়েছেন, এমন সময় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবিপিটিএ এই ঘটনা তদন্ত দাবি করেছে। বিজেপির অভিযোগ, অকর্মণ্যদের দিয়ে কাজ চললে এমনই হয়। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, মারা গেছে এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকিদের কারোরই চাকরির বয়স নেই। এমন একটা অকর্মণ্য সরকার চলছে, যাদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল আর কে জীবিত আছে। হাইকোর্টে যে তো তাদের লয়ার ছিল শিক্ষা সংসদে, তারা কি আপডেট খবর দিতে পারেনি যে 60 বছরের পরে চাকরির ক্ষেত্রে তাদেরকে রিটায়ারমেন্ট হতে হয়, 60 বছর পরে চাকরিতে জয়েন করা যায় না। এরা 70 বছর যাদের হয়ে গেছে তাদেরকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যাদের 65 হয়ে গেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যারা মারা গেছে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এই যে 10 বছর কাজ করলেও তাদেরকে যে পয়সা দেওয়া হবে, এটা জনগণের পয়সা, সরকারের পয়সার তছরূপ করা হচ্ছে।
হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী অবশ্য এ বিষয়ে এখনই কিছু বলতে চাননি, যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন। সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন 66 জনের নিয়োগপত্র দেন। এই পরিস্থিতিতে নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন, কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন। নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য। তিনি এদিন পান্ডুয়ার সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম, আমরা চাকরি পাইনি, পরে প্যানেল বাতিল হয়ে যায়, এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি, কি করে হলো জানি না। 71 বছর বয়সের বৃদ্ধ অচিন্ত আদক বলেন, আমরা 83 সালে মামলা করেছিলাম, এখন চাকরি দিচ্ছে, কি করে দিল জানি না। 60 বছরে তো অবসর হয়, আর এই বয়সে কি করে চাকরি করব। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে। আমরা এসআই অফিসে এসেছি, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। দেখেছিল চিঠিটা ওই ধনেখালি থানা কি একটা কালী কাপুর স্কুল, জুনিয়র স্কুল, বেসিক স্কুল, ওখানে জয়েন করতে বলছি শিক্ষক হিসেবে। এটা কি প্রাইমারিতে? এখন তাহলে বর্তমান বয়স আমার 62 বছর। এখন কিভাবে তাহলে পাবেন চাকরিটা? এখন তো পাবো বলতে এখন কি দেখি কি বলে এখন জয়েন করতে এসে যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি। এই 71 বছর বয়সে এসে চাকরি? হ্যাঁ, সেই 71 বছর বয়সে চাকরি কিভাবে হবে? এমনি তো 60 বছর তো হয় না। হ্যাঁ, 71 বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণ সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি, কোন নিয়মে করলো। আপনাদের যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন? চাকরি কী করে করবো, আমাদের তো 70-71 পার হয়ে গেছে, খাটেই তো রিটা। এবিপিটি এর কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন, সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। সরকারি চাকরিতে 60 বছর বয়স হলো অবসরের, সেখানে 65 থেকে 70 বছর বয়সীদের চাকরি দেওয়া হয়েছে। এ এক অভূতপূর্ব ঘটনা। আমরা তদন্ত চাই, বিষয়টার সত্য সামনে আসুক। চেয়ারম্যানের স্বাক্ষরিত 10 তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন এবং যা খোঁজখবর নিলাম তাতে আমাদের কাছে যা খবর আছে যে 58 জনের ওপর তারা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট লটে বেরিয়েছে, আরও বেরোবে কিনা আমরা জানি না। এবার তারা জয়েন করতে যাচ্ছে। এবারে সম্প্রতি হুগলি জেলায় হেড টিচার নিয়োগ হয়েছে, অনেক নতুন শিক্ষক আছে, তারা তো ঘাবড়ে গিয়ে আমাদের ফোন করছে, আমাকে আমাদের জেলা সম্পাদককে ফোন করছে বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য। এবং গতকাল আমরা খবর নিয়ে জানলাম হ্যাঁ সত্যি যে চিঠি ইস্যু হয়েছে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় অবশ্য বলেছেন, আদালত যে রায় দিয়েছে সেটা কার্যকর করার দায়িত্ব ছিল, সেই রায়কে কার্যকর করা হয়েছে। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন, সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্টের রায় দেয় প্রার্থীদের নিয়োগ দেওয়ার। সেই মতো 66 জনের নিয়োগপত্র ছাড়া হয়, যারা 2014 সালের 8ই আগস্ট থেকে এফেক্ট পাবেন। আদালতের নির্দেশ মতো এই নিয়োগ দেওয়া হয়েছে। তো দিনের পর দিন আমাদের তো হ্যারাস করে গেছে, তাইনি, ডিলে করেছে, দে আর ডিলেইং দ্য ম্যাটার। এর জন্য তো উই আর নট রেসপন্সিবল, উই আর নট লায়াবল ফর দিস। হ্যাঁ, কিছু 60 পেরিয়েছে, আবার কিছু 2 বছর, 2 বছর, 3 বছর আছে। যাদের বয়সটা এখনো আছে তারা করবে কম্পেনসেশন। হুগলির এই 66 জন চাকরি প্রার্থী প্রশিক্ষণপ্রাপ্ত। এরা প্রত্যেকের সরকার থেকে স্টাইফেনের হোল্ডার। 83 সালের সিলেকশন। এরা প্রত্যেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারী চাকরি প্রার্থী। দীর্ঘ 60 বছরের লড়াই, মোট 3 বার আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এখন দেখার এই পরিস্থিতিতে এই 62 জন চাকরির বয়স অতিক্রান্ত হওয়া ব্যক্তি ও 4 জন মৃত ব্যক্তির নিয়োগ পাওয়া নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে হাইকোর্ট। এতদিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়েও আদতে তাদের কোনো লাভ হলো না। যারা মৃত তারা ওই নিয়োগপত্র নিয়ে কি করবেন, আদতে চাকরির বেনিফিট তারা পাবেন কিনা, এ নিয়ে এখনও দ্বন্দ্বে প্রত্যেকটি চাকরি প্রার্থী। সুভাষ মজুমদার ও অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এই হচ্ছে পরিস্থিতি।
যে রাজ্যে তরুণরা ধর্ণা দেয় মাঠে ঘাটে, আর ওরাও কি চাকরি পাবে পৌঁছে গেলে 60-এ? এই প্রশ্ন যখন জলজল হচ্ছে, তখন জীবিতরা প্রতিবাদ করছে আর মৃতরা চাকরি পাচ্ছে। এ হেন রাজ্য এর আগে কখনো দেখেছেন কি? এমন ঘটনা কখনো শুনেছেন কি এ বাংলা ছাড়া? এ হতচ্ছাড়া বাংলার এই ছবি আপনারা কিভাবে দেখছেন একটু শুনি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আব্দুর রকিব শেখ। বলুন। পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, সোনাডাঙ্গা। বলুন, শুনতে পেয়েছি। আচ্ছা, ঠান্ডা খুব পড়েছে নাকি? না না, বলছিলাম যে এই যে বালাই ষাট, এই বাংলার কি বলবো, বলার মতো তো আমার ভাষায় আর নেই। তাহলে ঘুমিয়ে পড়ুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, না না, ঘুমিয়ে পড়ুন মানে বলুন। এরপরে 80 বছরে নিয়োগ দেবে, 90 বছরে নিয়োগ দেবে, 100 বছরে নিয়োগ দেবে। হ্যাঁ, আর যারা চাকরি প্রার্থী তারা রাস্তাঘাটে বসেই থাকবে, তাদের চাকরি কোনোদিনই হবে না। ওদেরও পেরোক, ওদের 60-এর কাছাকাছি যাক বা 60 পেরোক, তবে না চাকরি পাবে। লড়াই এত কমে, লড়াই কম বয়সে লড়াই করলে হবে? একটু বেশি বয়স ধরে লড়াই করতে হবে। এটাই ট্রেন্ড সেট হচ্ছে মশাই। বাংলা আজকে যা ভাবে, গোটা ভারতবর্ষ কালকে তা ভাবে, আর গোটা পৃথিবী পরশুদিন তা ভাবে। এই যে বক্তব্যটি যিনি বলে গিয়েছিলেন, তিনি আজ কোথায় আমি জানি না। থাকলে আমি আজকে একটু তাকে জিজ্ঞাসা করতাম যে কি দেখে আপনি মন্তব্য করেছেন, একটু বলুন। কারণ আপনার সময় কি ছিল সে তো আমি আর জানি না। আজকে যা দেখতে পাচ্ছি তাতে কি সত্যিই এই মন্তব্য করা যায়? নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি সন্দেশখালী থেকে বলছি। নমস্কার দাদা। সন্দেশখালী? হ্যাঁ। এই সর্বনাশ, এই নাম শুনলেই তো এখন ভয়ে কেমন বুকটা ধুকপুক 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 করে। তা বাঘটাক বেরিয়েছে নাকি? যাই হোক, আমি নামটা বলছি না। না না, নাম বলতে হবে না। বাপরে, সন্দেশখালী নাম বললে যথেষ্ট। পুরো গ্রাম খালি করে দেয় ওই সন্দেশখালীর নাম শুনলে, বুকটুক খালি হয়ে যায় মশাই। তো আজকে তো বাঘ দেখা গেল, জিয়ারউদ্দিন মোল্লাকে তো আজকে দেখা গেল। আচ্ছা, গেছে একটা বাঘ, আর আসল বাঘ? আসল বাঘকে দেখা যায়নি। যাচ্ছে না? লোকাল থানা যেহেতু এখন দায়িত্ব নেই, এখন আস্তে আস্তে সব বাঘকেই দেখা যাবে। যাই হোক, আজকে আমি আসল টপিকে আসি। আচ্ছা, বেশ। এই টপিকটা আমি তুলেছিলাম আগের প্রোগ্রামে, আজকে সেইটা আলোচনা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, 83 সালের এটা কোর্টের রায়, যেহেতু 83 সালের ঘটনা একটা, তো সরকার তো একটাই কথা তো বলতে পারতো, তো ডিভিশন বেঞ্চে যেতে পারতো। সরকার তো কোনো ইচ্ছাই দেখালো না। সরকার একটাই ইচ্ছা দেখালো যে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে। আর যারা ওই ধর্মতলায় বসে আজকে দিনের পর দিন মাথা কামাচ্ছে, পিঠে মারছে, খাওয়া হচ্ছে না, তাদের জন্য যদি স্বইচ্ছাটা মানে দেখাতো সরকার, আমরা ধন্য হতাম। তাহলে কি প্রশ্ন ভাই এটা যে সরকার খুব জেনে বুঝে এই নিয়োগপত্রগুলো দিয়েছে নাকি অজান্তে দিয়েছে? প্রশ্নটা না, প্রশ্নটা এটাই যে এটা সমস্তটাই জেনে শুনে দিয়েছে, যে আমাদের ইচ্ছা আছে, দেখুন আমরা 60 বছর হলেও লোককে চাকরি দিই, আর 60 বছর হলেও আমরা পুরনো রেখে দিই, পুরনো এটা মানে ওই সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরকম টাইপের নাকি? একদম মানে আমি বলবো যে আমি নিয়োগ দিয়েছি, কিন্তু যাদের নিয়োগ দিয়েছি তাদের কোনো মাইনেও দিতে হবে না। মানে নিয়োগপত্র একদিকে দেবো, আর একদিক দিয়ে আমি আবার রিটায়ারমেন্টের চিঠিও ধরিয়ে দেবো। আর এবারে একটুখানি আমি সন্দেশখালী নিয়ে বলি, একটু সময় দেবেন? বলুন। সন্দেশখালীতে যেহেতু আমারও মনে হচ্ছে যে ইডিরও কি স্বইচ্ছা আছে দাদা, আমার কিন্তু মনে প্রশ্ন লাগছে। আচ্ছা, কেন প্রশ্নটা লাগছে? যে সরকারের পুলিশ 14 দিন টাইম লাগিয়ে দিল, কাউকে ধরলো না, একবারও রেড করলো না, কিচ্ছু করলো না। আর কোর্টের রায় হয়ে যাওয়ার পরেও 2 দিন কেটে গেল, এখনো পর্যন্ত সিবিআই কি ইডি সিট গঠন করলো না।
তো আমারও তো এই মনে প্রশ্নটা, আমার কেন এবার মনে প্রশ্নটা হচ্ছে যে ইডিও কি স্বইচ্ছা দেখাচ্ছে সেই বাঘ ফাঁকগুলো ধরার জন্য? যেহেতু লোকাল থানা এখন দায়িত্বে নেই, মানে ইডিও কি বাঘে ভয় পাচ্ছে? প্রশ্নটা এটা। আমার প্রশ্ন এটাই। আমারও তো মনে হয় আজকের কি জিয়াসউদ্দিন মোল্লাকে দেখা যাচ্ছে সে টিভির সামনে বক্তৃতা দিচ্ছে, দুদিন পরে আসল বাঘকেও দেখা যাবে। তো এইগুলো টোটালটা আমাদের এই বাংলাতে কি হচ্ছে সেটা আমাদের মানে বোঝা খুব মুশকিল দাদা। ওই আগে সার্কাস হতো দেখেছেন কখনো? এখন মাঝে মধ্যে দেখা যায়, খুব কম। এখনো দেখা যায় সার্কাস। সেই সার্কাসে দেখলে কিছু বোঝা যায়, এই সার্কাসে তো কিছুই বোঝা যাচ্ছে না। খুব মুশকিল দাদা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই সার্কাসে কিছু বোঝা যাচ্ছে না, কি আর মানে কি অবস্থা বুঝুন তাহলে। মানে বাংলা জুড়ে এক অদ্ভুত সার্কাস চলছে, ভানুমতির খেল। মানে কে কখন কি বলছে, কে কখন কি করছে, কখন কি ঘটছে কেউ জানে না আর কি। মানে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে রাম জন্মভূমিতে রামের মূর্তি স্থাপন নিয়ে একটা বিরাট যজ্ঞ চলছে। তো স্বয়ং রাম যদি এমুখ হতেন, আমি হলফ করে বলতে পারি ওই আগাম বুঝতে পেরেই এই বাংলা মুখ কখনো হতে চাইতেন না। এবং রামও যদি এসে পৌঁছতেন বাংলায়, যদি এসেও যেতেন ভুল করে, তাহলে এই পরিস্থিতি থেকে বাংলাকে উদ্ধার করা তার কতটা সাধ্য ছিল সেখানেও প্রশ্ন। কারণ এ রামেরও ওপরে উঠে গেছে, মানে ভগবানেরও সাধ্য নেই এই বাংলাকে সঠিক জায়গায় নিয়ে আসার। মানে কোনো একটা সেক্টর আপনি দেখান, যা ইচ্ছা তাই হচ্ছে আর কি। গতকাল উচ্চ মাধ্যমিকের একটা নোটিশ দিয়ে দেওয়া হলো কি না, তোমাদের সময় এগিয়ে গেছে। কেন এগিয়েছে? কোনো কারণ নেই। আমার ইচ্ছে হলো আমি এগিয়ে দিলাম। কখন এগিয়ে দিলাম? 9:45 থেকে নাকি পরীক্ষা শুরু। অর্থাৎ একজন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে হবে মিনিমাম 9:30টার মধ্যে। এই শীতকালে 9:30টার মধ্যে যদি স্কুলে পৌঁছতে হয়, তাহলে ছাত্রছাত্রীগুলোকে কখন উঠতে হবে, তারপরে তারা স্নান করবে, রেডি হবে। প্রত্যেকেরই একেবারে বাড়ি থেকে বেরোলাম আর পা বাড়ালাম সবার স্কুল চলে এলো এমন তো নয়। অনেককে গাড়ি ঘোড়া করে আসতে হয়, অনেককে ট্রেনে বাসে করে আসতে হয় স্কুলে। তারা কি করবে? ওই শর্ট টাইমিংয়ের মধ্যে তারা যদি স্কুলে পৌঁছতে না পারে, পরীক্ষা দিতে হবে না। কারণ পরীক্ষা দেওয়াও যা আর পরীক্ষা না দেওয়াও তা, বাংলায় দুটোই সমান। একবারে পরীক্ষা তুলে দিলেই পারে, কি দরকার আছে 9:45-এ? কোথাও কোনো কজ লিখলো না যে ফর দিস কজ যে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সূচি যেমন আছে তেমন থাকবে, সময় বদলে গেল। ছিল 12টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হয়ে গেল 9:45-এ। কারণ কি? কার বাড়িতে কে ধুনো দিতে যাবে যে তার তাড়াহুড়ো আছে তাই পরীক্ষা নিয়ে তারপরে যেতে হবে তার বাড়িতে ধুনো দিতে? কেউ জানে না। বাংলা চলছে, বাংলা চলছে। এবার কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বললে মুশকিল আছে বস। আসছি আলোচনায়, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। এমন কিছু গান আছে যা সহজে ভোলা যায় না, বারে বারে ফিরে আসে মনের মণিকোঠায়। নমস্কার, আমি শ্যামশ্রী। আগামীকাল অর্থাৎ 20 জানুয়ারি ঠিক সকাল 8টায় জনপ্রিয় টিভি চ্যানেল সিটিভিএনে নানা রঙের গান অনুষ্ঠানে আমি থাকছি। আশা রাখবো আপনারা সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। নানা রঙের গান অনুষ্ঠানটি দেখুন আগামী 20 জানুয়ারি শনিবার সকাল 8টায়
একমাত্র CTVN প্লাসে। হ্যাঁ হ্যাঁ, আমি তানিয়ার বাবা কথা বলছি। হ্যাঁ বলুন। হোয়াট? এই ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। তিনজনে মিলেই কোনো যত খুশি কান্নাকাটি করুন। আগামীকাল ছোট গল্পের ছোট ছবিতে দেখুন পরিণতি দ্বিতীয় পর্ব ঠিক বিকেল 5:30। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। ক্যান্সার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটাও ইমপ্রুভ হয়েছে। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র CTVN একেডি প্লাসে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র CTVN একেডি প্লাসে। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। বালাই ষাট, এটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য। মানে বাংলার এখন এত ক্ষত তৈরি হয়েছে গোটা গা জুড়ে, কাউকে যদি মানে ভূগোল পরীক্ষায়, এই সামনে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষারও সময় এগিয়ে দিয়েছে, কি মজারও ব্যাপার আর কি। তো ওই ভূগোল পরীক্ষায় কেউ দয়া করে ম্যাপ পয়েন্টিংয়ে পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকতে দেবেন না। কি জানি কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি রক্তাক্ত পশ্চিমবঙ্গের ছবি এঁকে দেয়, কিংবা এমন একটা পশ্চিমবঙ্গের ছবি আঁকলো যার তোবড়ানো গাল, ভেঙে যাওয়া বুক, মুখে নাই সুখ, তাহলে কেমন হবে? সুতরাং যারা কোশ্চেন পেপার সেট করছেন তাদের কাছে আবেদন যে ভূগোল পরীক্ষায় কোথাও কোনো পশ্চিমবঙ্গের ম্যাপ কোনো ছাত্রছাত্রীকে আঁকতে দেবেন না, রিস্ক আছে তাতে, সতর্কীকরণ করা হলো। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার ভাস্করদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন জয়ন্তবাবু। বিষয়টা হচ্ছে বালাই ষাট, এটা একটা গানের লাইন বলে শুরু করি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, দুনিয়ায় না বঙ্গে বলুন। ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ খুঁজে নাই কোনো পাই রে। বাংলায় গিয়ে আপনারা তো দেখাচ্ছেন উল্টো ছবি। আপনি অনুষ্ঠান করেছিলেন 2011 সালে SSC পরীক্ষায় প্রথম হয়েছে একজন মহিলা। 2023 সালে তার ডাক পড়েছিল, মানে ইয়েতে কি বলে 2023 সালে তার ডাক পড়েছিল ইয়েতে ইন্টারভিউতে নয়, মানে যাচাইয়ের জন্যে। কিন্তু তাকে শটাং বলে দেওয়া হলো যে আপনার বয়স পেরিয়ে গেছে, আপনার আর চাকরি হবে না। সেদিন আপনি প্রচন্ড রেগেও গিয়েছিলেন এবং বলছিলেন যে কি ভাষায় বলবো, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, এটা টিভি চ্যানেল, গালাগাল তো আর দেওয়া যায় না। আপনি চিন্তা করে দেখুন, অবসরের বয়স পেরিয়ে গেছে 66 জন, তখন তারা তরচাদা যুবক, বাম আমলের চাকরি,
40 বছর পেরিয়ে যাওয়ার পর 66 জনের কাছে নিয়োগপত্র গেছে, তার মধ্যে 4 জন মৃত, তার কাছে নিয়োগপত্র যায় কি করে? যারা এই চাকরি প্রার্থী মামলা করে তারা ভুলেই গেছে। মানে সব থেকে বড় কথা হচ্ছে যে মানে একদম এরা অযোগ্য। এই যে যারা আজকে এইসব বড় বড় কথা বলছে যে আমরা আদালতের নির্দেশ পালন করছি, 1000 দিন বসে রয়েছে, এদের চক্ষুর লজ্জার কোনো মাথা নেই, এদের কোনো লজ্জাই নেই। 1000 দিন বসে রয়েছে যোগ্য প্রার্থীরা, আর 66 থেকে 70 বছর বয়স, তাদের এখন নিয়োগপত্র পৌঁছচ্ছে। এ তো আপনি রামচন্দ্রের কথা বলছিলেন, রামচন্দ্র ভারতবর্ষ থেকে বাংলাকে বাদ দিয়ে দিত, বাংলাতে আসতো শুধু নয়, মানে বলার তো কিছু নেই। সুতরাং আমাদের মানে কি বলবো, চরম লজ্জা এটা। এই যে 66 জন, ওরা দাবি করুক একটা, আমি বলবো চাকরি আমরা করবার বয়স নেই, চাকরি তো পেরিয়ে গেছে, ঠিক আছে ভালো, আদালতের নির্দেশে যখন চাকরি হয়েছে ভালো, আমাদের চাকরির নিয়োগপত্র 40 বছরের কম্পেনসেশন যেটা হয় ক্ষতিপূরণ বাবদ, সেটা রাজ্য সরকার দিক। দেখবেন সুপ্রিম কোর্টে চলে গেছে মামলা করতে, না আমরা কম্পেনসেশন দেবো না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যাপার, কি আর বলবো। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। তারা ক্ষতিপূরণের দাবি ডেফিনেটলি করেছে। এবার ক্ষতিপূরণের দাবি করলেই তারা যে ক্ষতিপূরণ পাবে এমনটা নয়, আবার ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে হবে, তাহলে তো সরকার বলবে না। ওই যে বললাম, সরকার এই নিয়োগপত্র কি জেনে বুঝে দিয়েছে, ইচ্ছে করে দিয়েছে, এই কারণে যে আমরা এই নিয়োগপত্রটা দিলে এটা প্রমাণ করা যাবে, দেখো আমরা নিয়োগপত্র দিচ্ছি, আমরা নিয়োগে সদর্থক, আমাদের সদিচ্ছা রয়েছে, এবং জেনে বুঝে নিয়োগপত্র এই কারণে দিলাম যে এটা এমন একটা নিয়োগ যে দেব কিন্তু দেব না আর কি, মানে নিয়োগটা দেব কিন্তু নিয়োগের জন্য কোনো অর্থ খরচ হবে না, কারণ যারা দেব তারা তো চাকরি করবে না, তারা তো অবসরপ্রাপ্ত ব্যক্তি, তো ফলে তাদেরকে আমার কোনো মাইনেও দিতে হবে না। মানে চাকরি দেব কিন্তু চাকরি করতে পারবে না, কি পরিস্থিতি ভাবুন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ হ্যাঁ, শুভ সন্ধ্যা, বলুন। বালাই ষাট, এই যে যেটা বললেন না যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমার তো মনে হয় কথাটা ঠিকই বলেছিলেন। এই কারণে, কারণ কথা হচ্ছে মানে কি বলবো যে আজকে যারা ভাবছে, বাংলা যেটা ভাবছে, কালকে ভারতবর্ষ ভাববে। আজকে বাংলায় যদি এরকম ধরনের একটা আইন তৈরি হয়, এই 60 বছরের মানুষকে চাকরি দেওয়া যেতে পারে, মৃত মানুষের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট পৌঁছে যেতে পারে। প্লিজ ডোন্ট কমেন্ট, দ্যাটস এ ম্যাটার অফ জোক, ওকে? কথা হচ্ছে তাহলে এইটা দেখে তো ইন্ডিয়া গভর্নমেন্ট বলুন, তারাও শিখবে 60 বছর পরে চাকরি করা যায়, মানে ঠিক, তাই তো? ঠিক, একদম ঠিক। আপনি বিমল বাবু বলছেন কি? হ্যাঁ, বিমল আমি কথাটা হচ্ছে যে বাস্তব কথা বলতে আমি ভয় পাই না কোনো সময়। একদম, মানে আপনি বলতে চাইছেন যে বাংলাকে দেখে এখনো শেখা উচিত, মানে পেছন দিক থেকে শেখা উচিত আর কি। হ্যাঁ, তাই তো। দিন দিন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটছে, সেই ঘটনার সাক্ষী আমরা থাকছি, নতুন করে আসছে, নতুন করে যাচ্ছে। আপনার বাঙালি বলে নিজেকে গর্ববোধ হয় না এইসব দেখে? একদম 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 একদম। বাঙালি চিরদিনই হাই মাথা উঁচু করে আছে, থাকবে একদম। এটা গেল প্রথম পার্ট, চলে গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে যে চাকরির জন্য যারা 83 সালের চাকরি, যে হতভাগ্যগুলোর চাকরি হয়নি, তার জন্য অত্যন্ত মর্মাহত আমরা। তাদের চাকরি হওয়া উচিত ছিল সেই পিরিয়ডে। দেখুন, সেই পিরিয়ডে তাদের হাইকোর্টে যাওয়া করেছিল বামফ্রন্ট। আজকে সেই বামফ্রন্টের নেতারা টিভি গরম করছেন, যারা আজকে হতভাগ্য ছেলে, যারা আজকে আন্দোলন করছেন চাকরির জন্য, তাদের পাশে আসি বলছেন। সত্য সেলুকার, কি বিচিত্র এই যে এই অদ্ভুত রাজনীতি, চিন্তা করুন, ভাবুন। নাম্বার 3, আজকে শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে, আবার জিয়াউল শেখ তার সঙ্গে 30 সাক্ষাৎকার দিচ্ছেন। আমার তো কোথাও যায়নি, এখানেই আজকে খুঁজে পাচ্ছে না। অথচ পুলিশের হাত থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হলো, তারপর সেখান থেকে দায়িত্ব দেওয়া হলো। এবার এই জায়গায় আসে যে তারা ভয় পাচ্ছেন, মাথা ফেটে যাবে, ভয় পাচ্ছেন খুব নয় যেতে পারেন। আমার তো সব থেকে আশ্চর্য লাগছে, তাহলে যারা দেশকে আজকে রক্ষা করছেন তারা কিভাবে মানে রক্ষা করছেন, এটা বড় চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। একটা অপরাধীকে ধরার জন্য, আমার কথা হচ্ছে দল করুক না করুক, দলের মধ্যে থাকুক আর মধ্যমণি হোক না কেন, প্রশ্নটা হচ্ছে অন্যায় করেছে, মানে যাকে মারা হয়েছে আইন লঙ্ঘন করেছে, আইনের উপর হস্তক্ষেপ করেছে, এটা গরিব অপরাধ, যেটা ভারতবর্ষের সাংবিধানিক যে আমাদের যে আইন আছে, তাকে ধরার জন্য এত গড়িমসি কেন?
এটাকে ধরার প্রয়োজন আছে বলে মনে করছি। আপনি ভাববেন না যে আমি তৃণমূলের বাইরে গিয়ে বিজেপির পক্ষে কথা বলছি, তা নয়। আমার কথা দল করছি, ঠিক আছে, দলের মধ্যে কি সকলেই করাপ্টেড, তা নিশ্চয় নয়। মানুষ আছে তারা আছেন, তাদের আদর্শে বলে গেছে। এই 100 জনকে নিয়ে তো দল নয়, হাজারটা মানুষ দলে আছেন, তারা সবাই কিন্তু করাপ্টেড না। আমার কথা হচ্ছে এরকম ধরনের সিচুয়েশন যে জায়গায় ঘটছে, এত বিরক্ত দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় অমুক জায়গায় এত কোটি উদ্ধার হলো, অমুক জায়গায় তমুক করে দৌড়ি নিয়ে যাওয়া হলো, একটা সামান্য একটা 420 লোককে ধরতে পারছে না। জোক কেন পারছে না? ঠিক, ধন্যবাদ ধন্যবাদ বিমলবাবু, অসংখ্য ধন্যবাদ। আমি আরও আপনার মতন কলার রয়েছে যারা তাদের মতামত জানাতে চান, আমি একটু তাদের মতামত শুনবো। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, বলছিলাম কি, এই যে অনেকদিন ধরে শুনতেছি এই যে মানে এক একটা ধামা চাপা পড়ে যাচ্ছে, বুঝলেন তো। যেমন ধরেন এই একটা কি কাকা নাকি কালীঘাটের, ওইটাকে নিয়ে এতদিন হলো, ওইটা ধামা চাপা পড়ে গিয়ে আবার একটা আসলো কি বাঘ বলে, ওই কোন জায়গার বাঘ, সুন্দরবন না কোন অঞ্চলের বাঘ। কিন্তু এই যে পাবলিক যে ওকে যে বাঘ উপজেগুলো দিচ্ছে না, আমি তো মনে করি এই পাগলের মতো এই কথাবার্তাটা বলাটাই ভুল। এটা বিড়ালের বাচ্চাকে বলছে বাঘ। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বিড়ালের বাচ্চা। আর একটা কথা বলছি আমি, মানে আমাদের পশ্চিমবাংলার কথাই বলছি। এখন যা পরিস্থিতি না, আমি একটা হিন্দি সিনেমা দেখেছিলাম নিউ দিল্লি বলে ছোটবেলায়, জানেন তো। যদি ধরেন আমার কাছে আমাকে কোনো ক্ষমতা যদি দিত না, কিছু করতো না, আমি এই যে নিউ দিল্লিতে যে লাইফ হিস্ট্রিটা যে দেখেছি না, সেই জায়গায় আমি অ্যাকশন নিতাম। বুঝতে পারছেন তো? আমি আর কথা বলতে চাচ্ছি না, মানে আমি কথা এই যে দুর্নীতির আমি বহুদিন ধরে শুনতেছি, আমি লাইন পাচ্ছিলাম না, তাই কথাগুলো বলতে পারছি না। এক একটা লোক কথা বলছে ফোনে, এক একটা চ্যানেলে আপনার এই যে ধরেন এই পার্টির লোকগুলো নিয়ে আসতেছে, এই যে তৃণমূলের বলেন, এই বিজেপির বলেন, এক একটা চ্যানেলে নিয়ে আসতেছে। আমি চ্যানেলের নাম বলছি না। কি বলেন তো, মানে একটা মানে যারা সাংবাদিকরা যে প্রোগ্রাম গুলো করছে না, মানে এই যে তাদের যে উত্তরগুলো দিচ্ছে এক একটা নেতা নেত্রীরা, বললেন তো, মানে এমন কথা বলছে না, আমরা সাধারণ মানুষ আমাদের মাথাগুলো না বিগড়ে যাচ্ছে। কিরকম ধরেন আমার মতো যদি লোক হয়, মানে কি বলবো, মানে 303 একজন একটা কপালের উপরে চালিয়ে দিতাম। মানে এত মানে একটা সত্যিকে মিথ্যা বলছে, সত্যিকে মিথ্যা বানাচ্ছে, বুঝলেন তো। ও যদি মানে কথাগুলো এমন ভাবে ঘুরিয়ে নিচ্ছে, এরা কি আপনার নেতা, এরা কি মন্ত্রী, আমার মাথায় কোনো কাজ করছে না। আমি এতগুলো টাকা দিয়ে একটা চ্যানেল দেখি, খবর দেখি, দেশ বিদেশের খবর জানতে চাই, দেশের কি পরিস্থিতি সেটা জানতে চাই, শুনতে চাই। মানুষ হাহাকার করছে, আর একটা নেতা মন্ত্রী ঘরে হাজার কোটি টাকা 3 বছরে 4 বছরে করে ফেলতেছে। এর বিচার কি হচ্ছে? বিচারের যে কোন রকম কোন ফর্মালিটি, মানে কি সিবিআই বলেন, কি পুলিশ বলেন, কোন নেতা বলেন, কোন নেত্রী বলেন, ফর্মালিটি কিছু বুঝতে পারছি না। সার্কাস হচ্ছে, এবং আপনাদের বোঝার ব্যাপার নয়। দেখবেন এখন আর হয় না, এখন তো সব প্রেশার কুকার বেরিয়ে গেছে। হয়তো কোনো বাড়িতে, বিশেষ করে গ্রাম বাংলাতে হয়তো হয় এখনও। আগে ডাল রান্না করার পর একটা ডালের কাটা বলে একটা বিষয় হতো, মানে ডাল রান্না করার পর ডালটা সেদ্ধ হলো কি হলো না, জলের মানে ডালটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য একটা কাঁটা দিয়ে এরকম করে ঘেঁটে দেওয়া হতো গোটা ডালটাকে। ঘেঁটে দিলে ডালটা ঘেঁটে যেত, তাতে করে পুরো ডালটা ওই যেটা সেদ্ধ হয়েছে সেটা মিশে যেত একেবারে। এখন তো প্রেশার হয়েছে, এখন আর ডাল কাটা অনেকে হয়তো ব্যবহার করেন না। এই যে ডালের কাঁটার মতন এখন এই আমাদের যারা নেতৃত্বে রয়েছেন তারা বেসিক্যালি আমাদের মস্তিষ্কে ডালের কাঁটা দিয়ে এরকম করে ঘেঁটে দিচ্ছে, যার ফলে আপনি একবার ভাবছেন এটা ঠিক, কিছুক্ষণ পরেই ভাবছেন না ওটা ঠিক, ওটা
ঠিক ভাবতে ভাবতেই আপনার মনের আরেক দিকে উকি পাচ্ছে, আরে এটা তো নয়, ওটা তাহলে মানে ওটা ঠিক। আলটিমেট আপনার মগজে হ্যামার করছে এই সমস্ত রাজনৈতিক দলগুলি, যার দ্বারা শুধুমাত্র ক্ষতি আমাদেরই হচ্ছে। আমরা আমাদের নিজেদের ক্ষতি বুঝতে পারছি না, তার কারণ আমরা কোনো না কোনো রাজনৈতিকের মতাদর্শে কেউ না কেউ বিশ্বাসী, এবং বিশ্বাসী বলে আমি মনে করি আমার রাজনৈতিক মতাদর্শ সবচেয়ে সেরা, ঘন্টা কচু, ওই সবই ওই এক গোয়ালের গরু। তাদের একটু বক্তব্য শুনবেন নাকি? শুনুন। হবে, কারণ আমাদের শিক্ষামন্ত্রী তো সিনেমা করা নিয়ে ব্যস্ত না। বাংলাদেশ গেছেন, হুব্বা শ্যামল যে সিনেমা বানিয়েছেন একজন ক্রিমিনালকে নিয়ে, তো ক্রিমিনালকেই নিয়ে যদি সিনেমা বানাবার ছিল তাহলে আমাদের বাড়ির পরিবারের যে এত ক্রিমিনালগুলো রয়েছে তাদেরকে নিয়ে বানাতেন। আমাদের পার্থবাবু, অনুব্রত বাবু, জ্যোতিপ্রিয় বাবু, কত বাবুরা রয়েছে, তাদেরকে নিয়ে সিনেমা বানানো যেত না? সিনেমা বানাতে পারতেন। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে, চাকরি পায়নি, সেগুলো নিয়ে বানাতে পারতেন। আমাদের শিক্ষামন্ত্রীর সময় কোথায় দেখার সময় আছে ওনার? আজকে 1985 সালে কেস হয়েছে, 2014 থেকে তাদেরকে বলা হচ্ছে চাকরি দেবার কথা। শিক্ষামন্ত্রীর দেখার সময় নেই যে 4 জনের মৃত্যু হয়েছে, তারা আজকে চাকরি পাচ্ছে। হায় রে বিধাতা, পশ্চিমবঙ্গের অবস্থা। এটা বাম আমলের একটা দুর্নীতি, সেটার ফলে যারা আসলে কাজ পাওয়ার যোগ্য ছিল তারা পায়নি, এটা আদালত বলেছে। সুতরাং 60-এর ওপর হয়ে গেছে অনেকে মারা গেছে। শিক্ষা দপ্তর আছে কি আদালত আছে, যেভাবে আদালত বলবে। এটা একটা আদালতের নির্দেশে করা হয়েছে, কিছু নাম দেওয়া হয়েছিল, সেখানে নাম এবং ঠিকানা দেওয়া ছিল, বয়স দেওয়া ছিল না। সেই ঠিকানা ধরে তাদের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে, পরে জানা গেছে তাদের বয়সের বিষয়টা। এটা আমি সংবাদ মাধ্যম থেকে জেনেছি। হুগলিতে সম্ভবত নিয়োগ দেওয়া হয়েছে এমন অনেক মানুষকে যাদের 60 বছরের চেয়ে বেশি বয়স, কারণ নাকি 71 বছর বয়স। 4 জন মারা গেছেন কিন্তু নিয়োগ পেয়েছেন। ভূতের রাজত্ব চলছে তো পশ্চিমবাংলায়। যোগ্য ছেলে মেয়েদের চাকরিতে বঞ্চিত করার পর সেটা সবাই বুঝে গেছেন এবং সবার কাছে ধরা পড়ে গেছেন বলে কোর্ট এখন চাকরি দেওয়ার কথা বললে মায়া ডাইনা কিছু না দেখে একটা কাগজ পেলেই মোদ্দা ছেড়ে দিয়ে কোর্টকে বলতে পারলে খুশি যে আমরা দিয়ে দিয়েছি, যাতে কাজ না করতে হয়, যথাযথ না করতে হয়। সেই কারণেই এই মনোভাব এবং চূড়ান্ত গাফিলতি। আমি যাকে নিয়োগ দিচ্ছি সে কে এবং কারা, কোথায়, কেন, এও বোঝার দরকার নেই। কতগুলো যন্ত্র বসালেও তো চাইতে ভালো কাজ করতে পারে। তৃণমূলের নেতারা শিক্ষা দপ্তর সহ গোটা রাজ্যকে ধ্বংস করছেন, এটা তার একটা প্রমাণ। মৃত মানুষের চাকরি, আর যোগ্য মানুষ তিনি রাস্তায় বসে আছেন, পরীক্ষা দিয়ে পাশ করে তার চাকরি নেই। বামেরা তো নাটক করছে, বামেরা তো তৃণমূলের মাস্টারমশাই। তৃণমূলকে তো বামেরাই শিখিয়েছে কি করতে হবে। এই যে ভোট দিতে না দেয়া কার কাছ থেকে এসেছে? কলকাতাতে এখনও বহু কাউন্সিলরের গল্প শুনতে পাবেন বাম আমলে, যারা তার নিজের এলাকায় অন্য কাউকে ভোট দিত না, রাজনৈতিক কাণ্ড করতে পারতেন। তপন, শুকুর, মজিদ মাস্টার, এই নামগুলো কি বাংলার মানুষ ভুলে গেছে? সুশান্ত ঘোষ, তাস ছিল এক একটা, লক্ষণ শেঠ। এমনকি আমরা বলছি না, কেরলের প্রাক্তন কমরেড আবদুল্লাহ কুট্টি তিনি বলছেন যে বিনারাই বিজয়নরা বলতেন যে বডি কিভাবে লোপাট করতে হয় বাংলার কমরেডদের কাছ থেকে শিখতে হবে। বস্তায় ভরে বডি দিয়ে লবণ দিয়ে পুঁতে দিতে হয় নদীর চরে। তো এটা তো বাম আমলের উদ্ভাবনা। বামেরা তো তৃণমূলকে শিখিয়েছে, নতুন কিছু নয়। কিছু বুঝলেন? ঘেঁটে গেল না ব্যাপারটা? ওই ডালের কাটা দিয়ে ঘেঁটে দেওয়ার মতন। প্রথমে বিজেপি বলল কি, শিক্ষামন্ত্রীর হুব্বা নিয়ে টানাটানি করলো, যার সাথে গোটা ঘটনার কোনো সম্পর্ক নেই। আচ্ছা বেশ, হুব্বা গেল, হুব্বার পর তৃণমূল এলো। তৃণমূল বলল কি, যে না, গোটা ব্যাপারটাই আদালতের কারণে হয়েছে, আদালত যা যা বলেছে আমরা তাই করেছি। তাহলে তোমার কি চোখে ঠুলি পড়েছিল, তোমরা দেখলে না কি হলো না? তাতে নাকি বয়সই ছিল না, শুধুমাত্র নাম ছিল আর ঠিকানা ছিল, তাই নাম ঠিকানায় চলে গেছে নাকি? পসিবল? এরপর বামেরা এসে কি বলল? তৃণমূল বলল কি, বাম আমলের এই ঘটনা ঘটেছিল, আদালত বলেছে। আচ্ছা, এবার বামেরা এসে কি বলল? বামেরা এসে বললো না একবারও যেটা আমাদের আমলে ঘটেছে, যদি বর্তমান সরকারের আমলে
নিয়োগ না পেয়ে চাকরি প্রার্থীরা বসে আছে এমনটা নয়, আমাদের আমলেও ঘটেছিল। তখন এরকম সংবাদ মাধ্যম ছিল না, তারা রাস্তায় বসেনি, তাই আলোচনাটা বিষয়টা উত্থাপন হয়নি। আমাদের সময়তেও হয়েছিল, সংখ্যায় কম হলেও হয়েছিল, এবং তার উদাহরণ আজকে ধরা পড়লো, স্বীকার করলো না। তারা পরিষ্কার বলে দিলেন কি যে না, এনারা কি দেখতেই পারেন না, মানে কাকে দিচ্ছেন, 60 বছরের একজনকে দিয়ে দিলেন, মৃত ব্যক্তিকে দিয়ে দিলেন। আরে এদের তো 60 বছর হলো আপনাদের আমল থেকে, জন্মেই তো 60 বছর হয়ে যায়নি। তারপর আবার কি এলো না, বামেদের দ্বারাই নাকি শিক্ষিত হচ্ছে তৃণমূল, তার দ্বারাই নাকি এরকম হচ্ছে। পুরো ব্যাপারটা কেমন ঘেঁটে গেল না? কোনো একটা নির্দিষ্ট সুস্পষ্ট কোনো সুরাহা সমাধান কোনো রাজনৈতিক বক্তব্য থেকে পেলেন কি? নমস্কার, কে বলছেন? নমস্কার ভাস্কর দা, আমি মুর্শিদাবাদ থেকে প্রসেনজিৎ আচার্য বলছি। বলুন প্রসেনজিৎ বাবু। আপনার অনুষ্ঠান খুব ভালোই হয়, আমি বেশ ভালো লাগে কথাগুলো শুনতে। তো আজকে আমি একটা কথা বলতে চাই। আপনি বললেন যে বাংলা আজ যা ভাবে কালকে ভারত ভাবে। না না, এটা কেউ বলেছিলেন, আমি কে মশাই? আমি কেউ না, এটা প্রণম্য কেউ একজন ব্যক্তি বলেছিলেন কোন এক কালে। হ্যাঁ, যাই হোক, যে বলেছিল সে যদি আজকে বেঁচে থাকতো তাহলে খুব ভালো হতো, দেখতো যে কি ভাবছে। তো আর একটা কথা বলি, এই যে 60 বছরের চাকরি, যারা আজকে মানে পরীক্ষায় পাস করে বসে আছে চাকরির জন্য, তাদেরকে একটু আশ্বাস দিতে হবে, আত্মবিশ্বাস দিতে হবে যে না, 60 বছর এখনো তো হয়নি, 60 বছর হলে কিন্তু চাকরি পাওয়া যাবে, কখনো কল লেটার আসবে। এটা একটা আত্মবিশ্বাস দিতে হবে ওদেরকে। আর শেষে বলি যে বাত্য বসু সে এখন সিনেমা করছে। না না, সেটা করতেই পারেন, উনি নাট্য ব্যক্তিত্ব, উনি সিনেমা করছেন, করতেই পারেন, সেটা নিয়ে বসে। হ্যাঁ বলুন বলুন। নাটক তো বেশ ভালোই জানে, ঠিক আছে, কারা চাকরি পাবে সমস্ত কিছু সব বলেছে। হ্যাঁ, তো হুব্বা শ্যামলকে নিয়ে এখন সিনেমা হচ্ছে। তো আমি বলি যে ওই হুব্বা শ্যামলের এই যদি কোনো সাগরের থাকে, বাত্য বসুকে মানে শেষ করে সিনেমার নাটকটা শেষ করতে পারত, মানে বুঝতে পারতো যে তিনি যে, আমি শুনছিলাম আজকে হুব্বা শ্যামল সম্বন্ধে একটা চ্যানেলে, যে খুব ভালো কাজ করেছে। তা বাত্য বসু মানে কি কাজ করেছে, যে এই সরকার কি কাজ করেছে, এদেরকে শেষ নিকেশ করে শেষ সিনেমা হতো। আমার এইটাই বলার ছিল। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই হুব্বা শ্যামল ধরে টানাটানি, জানি না শ্যামল মানে হুব্বা হয় কিনা, এনিওয়ে সেটা প্রশ্ন নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই হুব্বা শ্যামলের চরিত্রে যিনি অভিনয় করেছেন, দেখুন উনি নাট্য ব্যক্তিত্ব, উনি নাটক সিনেমা করেন, আমার তা নিয়ে বক্তব্য নেই, কিন্তু এই নাটক সিনেমাটি যাকে তিনি নায়ক করেছেন, তিনি আমাদের বাংলার কোনো অভিনেতা নন, তিনি বাংলাদেশের অভিনেতা। না, তাতেও আমার কোনো আপত্তি আছে এমন বিষয় নয়, বা তার বিরুদ্ধে আমি কথা বলছি তা নয়। এই নায়ককে নিয়ে গিয়ে উত্তর 24 পরগনার একটি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এই নায়ককে যদি দেখতে চান তাহলে ভোট দিন। আমি বাংলার সমস্ত বাসীকে, মানে আমার সমস্ত প্রিয় বঙ্গবাসীকে জিজ্ঞাসা করছি যে বাংলাদেশের কোনো তারকাকে আপনারা দেখতে দেখতে চান নাকি, যার জন্য ভোট টোটও দিতে পারেন? হয় আমার তো আমি অন্তত যারা আমার পরিচিত তাদের মধ্যে কারোর এরকম মানসিকতা দেখি না। হ্যাঁ, কেউ যদি বাংলাদেশের প্রতি কারো প্রেম থাকে, বাংলাদেশ থেকে এসে থাকে, এখনও বাংলাদেশের গন্ধ তার গায়ে থেকে যায়নি, এরকম কোনো ব্যক্তি ভালোবাসলেও বাঁচতে পারেন বোধহয়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার ভাস্করদা, আমি সরজিৎ বলছি, বেতুয়াডাউরি নদিয়া থেকে। বলুন সনজিৎ, ছোট করে বলবেন, সময় খুব কম। হ্যাঁ, সিটিজেনদের প্রেরণা হয়ে দাঁড়িয়েছে দিদি এখন। 60-এ চাকরি, 80-তে বিয়ে, সংসার করবে উপরে গিয়ে। আরে क्या बात क्या बात क्या बात क्या बात। চাকরির আশায় রাস্তায় যারা, চোখে দেখছে দিনে তারা। নিলাম, এটা নিলাম। বাংলায় এখন জঙ্গলের রাজত্ব চলছে, বুঝলেন তো। যারা সার্ভাইভ করতে পারবে, যারা লড়তে পারবে, তারাই বাঁচতে পারবে। সামগ্রিক বিষয়ে 1 মিনিটের মধ্যে বলছি। বাইরে বাংলা সবাই হ্যাংলা, কলঙ্ক বাড়াচ্ছে কারা? বাংলার কোলে জন্ম নিয়েছিল বিশ্ব বরেণ্য যারা,
স্বামীজীবীর সুভাষচন্দ্র বিশ্বকবি রবি। একেবারে শেষ করুন, সময় নেই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একদম শেষ ফোনটি এলো আপনার কাছ থেকে, আমি নিলাম। 60-এ চাকরি, 80-তে বিয়ে, সংসার করবে ওপরে গিয়ে। এটা যদি আমাদের এই বাংলার এখন ট্রেন্ড হয়, তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিলে ফালতু এগিয়ে ফেগিয়ে নিঙ্কি দরকার, একদম তুলে দিন, মারার দরকার নেই আর কি। ও হলো 60-এ চাকরি, তো এখন অনেক সময় আছে, চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক। আপনাদের আশীর্বাদে আজ সারাদিনও চলতে থাকবে। তবে আজকে বিদায় নিতে হবে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। আজ সারাদিন। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। এমন কিছু গান আছে যা সহজে ভোলা যায় না, বারে বারে ফিরে আসে মনের মণিকোঠায়। নমস্কার, আমি শ্যামশ্রী। আগামীকাল অর্থাৎ 20 জানুয়ারি ঠিক সকাল 8টায় জনপ্রিয় টিভি চ্যানেল সিটিভিএনে নানা রঙের গান অনুষ্ঠানে আমি থাকছি। আশা রাখবো আপনারা সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। নানা রঙের গান অনুষ্ঠানটি দেখুন আগামী 20শে জানুয়ারি শনিবার সকাল 8টায়, একমাত্র সিটিভিএন প্লাসে। হ্যাঁ হ্যাঁ, আমি তানিয়ার বাবা কথা বলছি। হ্যাঁ বলুন। হোয়াট? এই ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। তিনজনে মিলেই কোনো যত খুশি কান্নাকাটি করুন। আগামীকাল ছোট গল্পের ছোট ছবিতে দেখুন পরিণতি দ্বিতীয় পর্ব ঠিক বিকেল 5:30 খাচ্ছে টনটা হাপুস হুপুস, প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে হচ্ছে সব কি। অন্য খাবার রইল করে, শুরুতেই মন মজে, কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে। একেডি ঘি খুঁজবে না তো করবে কি? একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। For trade enquiry 9051113815। সিটিভিএন এবং সিএন বিনামূল্যে আপনার পছন্দের 2 চ্যানেল দেখার জন্য আজই জানান আপনার কেবল অপারেটর বা ডিটিএইচ অপারেটরকে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। ক্যালকাটা ম্যানহোল ফ্রেম অ্যান্ড কভার কোথায় কোথায় ব্যবহার করবেন? সেপটিক ট্যাঙ্ক, সোয়ারেজ ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভার, ড্রেনেজ পাইপলাইন সর্বক্ষেত্রে, যার বৈশিষ্ট্য জল ও আবহাওয়া নিরোধক, উচ্চমানের ক্ষয় প্রতিরোধের ক্ষমতা, ওজন খুবই হালকা এবং ঢাকনা খুব সহজেই স্ক্রু দিয়ে লক করা যায়। যোগাযোগ ক্যালকাটা পলি প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, কলকাতা। বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। ক্যান্সার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটাও ইমপ্রুভ হয়েছে। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা।
বাংলা সংস্কৃতির ধারাকে নতুন করে তুলে ধরব আপনাদের কাছে। নানা রঙের গান অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সকাল ৮টায় একমাত্র CTVN+ চ্যানেলে।